দেখছেন আমি কিভাবে দোল খাচ্ছি। ওরে বাবা রে, দেখেন একটা মানুষ নাই, একটা মানুষ নাই এখানে, শুধু আমি একা। অথবা এখানে হয়তো মানুষকে এখানে শুয়ে রাখতো এই জায়গাটাতে। আল্লাহ বাঁচাছে, আজকে মারা যেতাম। এটা একটা বিশাল একটা রাজপ্রাসাদ ছিল হয়তোবা। এই বৌদ্ধবিহার সম্পর্কে কোনো কিছু জানেন? এটা এখানে কি মানে বৌদ্ধরা থাকতো? এটা আসলে কি, আসলে এটা কি আমার মাথায় মানে খেলতেছে না, এটা আসলে কি হতে পারে? 1985 সালে ইউনেস্কো এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এগুলো কিন্তু অনেক আগের ইট হয়ে গেল। এই বড় বড় যে ইটগুলো আছে এই চুন সুরকি দিয়ে, এগুলো কত ফিনিশিং দেখছেন, এগুলো কি সুন্দর করে ফিনিশিং করা ইট। রাজবাড়ি যেগুলো ইট দিয়ে তৈরি করা চুন সুরকি সেইগুলো দিয়ে। আচ্ছা আমি একটা জিনিস মানে বুঝলাম না, এখানে এই যে ছোট ছোট কিছু ঘর দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে এই লাইন দিয়ে ধরে একবারে ওই শেষ মাথা পর্যন্ত এই দিকে নিচে এসে পড়ে। কিন্তু এটা নিচে এসে কি পড়ে, এই নকশাগুলো দেখুন, খেয়াল করে দেখুন, এগুলো কি আসলে রুম ছিল মনে হয়। এটা এই যে এই পর্যন্ত এটা একটা রুম ছিল। এখানে যে কি করতো, অনেকেই উঠতে নিয়ে মারা গেছে। পাহাড়পুরটা মনে হয় আমার নিজের। খামোশ। Hey guys, this is Ali Arfi, another blog, and আজকে এত সুন্দর একটা জায়গায় চলে আসছি। আপনারা দেখুন এই জায়গাটি কত সুন্দর। এখানে আমি দাঁড়ালাম এবং আমার এখানে দাঁড়ানোর পরে অসম্ভব ভালো লেগেছে। আর আমি আজকে চলে আসছি নওগাঁ জেলার পাহাড়পুর এলাকায়। পাহাড়পুর সম্পর্কে সবাই হয়তো জানেন, কম হোক বেশি হোক সবাই হয়তো জানেন, কিন্তু পাহাড়পুরের যে ফুল ইতিহাস, কিভাবে সৃষ্টি হয়েছে বা পাহাড়পুরে কি কি আছে, আশেপাশে কি কি জিনিস পাওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো গাইস, লেটস গো অ্যান্ড স্টার্ট। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। ভাই পাহাড়পুর কত দূর এখান থেকে? কয় কিলো? 12 কিলো। এটা হচ্ছে ছোট যমুনা নদী। আরে ভাই এটা কি অবস্থা, মানে নদীর কি অবস্থা দেখেন, আমি দেখাই আপনাদেরকে। নদী এইরকম হতে পারে, এক বিন্দু পরিমাণ কোনো পানি নাই। দেখেন, মানে আমি এমন একটা ব্রিজে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যমুনা ব্রিজ বলে। এটা পাহাড়পুরের হচ্ছে যমুনা ব্রিজ। এখানে দেখুন কোনো প্রকার পানি নেই, একবারে সব শুকনা। আর এটা যে যমুনা ব্রিজ সেটা আমি আপনাদেরকে দেখাই। যমুনা ব্রিজ এই যে দেখুন, এটা হচ্ছে ছোট যমুনা। ছোট যমুনা ব্রিজে চলে আসছি। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, মানে অসাধারণ। ওই পাশে কি আছে সেটাও দেখাই আপনাদেরকে। এখানে দেখুন, এদিকে নিচেতে নামা যাবে, আর ওইদিকে এরকম। তো আপনারা যখন এখানে আসবেন, এখানে বর্ষার মধ্যে যখন আসবেন, তখন এই নদীটা কিন্তু একদম ফুল মানে ভরপুর থাকে। ওই যে এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিং এর যে নিচতলা, ওই নিচতলা পর্যন্ত কিন্তু পানি উঠে যায়। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব। এই সামনে আপনার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে আক্কেলপুরের দিকে চলে গেছে, আর একটা পাহাড়পুরের দিকে চলে গেছে। তো আমরা পাহাড়পুরের দিকে চলে যাব। এখান থেকে প্রায় 12 কিলোমিটার পাহাড়পুর এই ব্রিজ থেকে। তো চলুন তাহলে যাওয়া যাক। আর এখান থেকে আরেকটা জিনিস দেখেন, ওই যে এখানে একটা ব্রিজ আছে, ওই লোহার ব্রিজ, ওই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে একদম ক্লিয়ার বুঝতে পারবেন দুইটা রাস্তা আছে এখানে, ওইদিকে আক্কেলপুর আর এইদিকে পাহাড়পুর। শালা রে, আল্লাহ বাঁচাছে, আমি একদম ভয় পেয়ে গেছি, আজকেই মারা যেতাম রোড অ্যাক্সিডেন্টে। সর্বনাশ। ব্যাপারটা কি হয়েছে, আমি রাস্তাতে যাচ্ছি, এরকম এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে বাইক চালাচ্ছি। এর মাঝখানে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে দুইটা ছাগল পার হতে নিচ্ছে। ছাগলটা পার হতে নিয়ে একটু স্লো
করেছিল, আর তখনই আমার মানে গাড়িটা কন্ট্রোল করতে পারতেছিলাম। এক হাত দিয়ে তো আর গাড়ি কন্ট্রোল করা যায় না, কারণ ক্লাচ ছাড়তে হয়, পিক আপ ধরতে হয়। এখন মাত্র 1 কিলোমিটার, এই যে এখানে আপনারা দেখতে পাবেন, এখানে দেখাই, দেখেন একটা আছে হচ্ছে হিলি বন্দর, আরেকটা পাহাড়পুর। এই যে পাহাড়পুর 1 কিলোমিটার, এটা হচ্ছে পাহাড়পুর বাজার। এই পাহাড়পুর বাজার থেকে বৌদ্ধ বিহারে যাওয়ার জন্য হাতের ডান দিয়ে আপনাকে যেতে হবে। এখানে হাতের ডানে একটা মসজিদ আছে, এই মসজিদের পাশ দিয়ে হাতের ডান দিয়ে আপনাকে যেতে হবে। এরকম এই যে এখানে দেখতে পাবেন, এখানে এই যে পাহাড়পুর এখানে লেখা আছে, এই যে এখানেও বৌদ্ধ বিহার লেখা আছে। এই বৌদ্ধ বিহারটা আমরা এখন যাব। তো আমি এখন চলে আসছি পাহাড়পুরের পশ্চিম পাশের যে বাউন্ডারিটা দেওয়া আছে, সেই বাউন্ডারির এখানে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার করে দেওয়া আছে, এটা হচ্ছে পশ্চিম পাশের বাউন্ডারি। আর আমরা আপনাদেরকে দেখাবো ওই যে এখানে দেখুন পাহাড়পুরের ওই যে উপরে যেই ইয়েটা দেখা যাচ্ছে, এটা কি বলে, উঁচু আপনার ইট দিয়ে কি বলে যেন, উঁচু পাহাড়ের মতোই, ওইখানে আমরা যাব, যেখানে হচ্ছে এটা একটা মন্দির সম্ভবত ছিল। তো কি কি আছে এখানে সেটা আমি দেখাবো আপনাদেরকে। এটা আমি পিসের সাইডে আছি, এখন আমি যাব সামনের সাইডে। আর পিসের সাইডে এই যে এখানে আরেকটা রাস্তা আছে, এদিক দিয়েও আপনারা এটার ওইদিকে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এদিকে আমরা যাব না, আমরা সরাসরি একদম ভেতরে গিয়ে দেখবো ভেতরে কি আছে। আজ আমরা এসেছি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারে। এটা কিন্তু একটা গেট, এটা প্রথম গেট, আর সামনে গেলে আরেকটা গেট পাবেন। মানে এখানে হচ্ছে 2টা গেট আছে। আপনারা যারা এই সাইড দিয়ে আসবেন, নওগাঁর এদিক দিয়ে বা রাজশাহীর এদিক দিয়ে আসবেন, তারা এখানে পশ্চিম পাশে যে গেটটি আছে সেই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যারা বগুড়া থেকে যারা আসবেন বা রংপুর থেকে যারা আসবেন, তারা আমি এখন যে এই সাইডে যাচ্ছি ওই সাইড দিয়ে আপনারা আসতে পারবেন। আমি এখন চলে আসছি পাহাড়পুরের একদম মেইন যে পয়েন্ট, যেটা বাজার, সেই বাজারে এখানে আছি। এটা 3 রাস্তার মোড়। এইটা আমি আসছি এই যে এই রাস্তা দিয়ে আসছি, যেহেতু নওগাঁ হয়ে মহাদেবপুর হয়ে আসছি, যার কারণে এই দিক দিয়ে আসতে হয়েছে। আর আপনারা যারা আসবেন তারা এখানে হাতের ডানে যে রাস্তাটি আছে সেই দিক দিয়ে আসবেন। আর এখানে অনেক আশেপাশে অনেক দোকান আছে, আপনারা যারা আসবেন এখানে অনেক দোকান পাবেন। মানে যারা পর্যটক যারা আছে তারা এখানে এসে মানে যার যেটা কেনা দরকার সেই অনুযায়ী আপনারা কিনতে পারবেন। আর এখানে ভ্রাম্যমান সেলুন। দাড়ি শেভ করা কত টাকা ভাইয়া? হ্যাঁ 20 টাকা। আর চুল কাটা? আপনি সবসময় বসেন এখানে? এখন এই যে দোকানপাট বন্ধ কেন এত? রোজার জন্য বন্ধ। আর এমনি অন্য দিনে কি সব সময় লোকজন আসে, তাই না? আপনার বাড়ি কি এখানেই? এই বৌদ্ধ বিহার সম্পর্কে কোনো কিছু জানেন? না ভাই, আমার দাদারা কোনো গল্প শোনেন নাই? না, আমার দাদারা বলা না, আমরা এখানে বলি। এটা এখানে কি মানে বৌদ্ধরা থাকতো? না, হ্যাঁ, যাওয়া আসি করতো। হ্যাঁ বুদ্ধরা আসে। পূজা হয়। এটা কি স্পাইক কাটিং দিচ্ছেন? কি কি কাটিং পারেন? যে যেই কাটিং করে নিবে সেটাই করে দেন। বেশ সুন্দর। আপনারা যারা আসবেন, আসার পরে যদি দেখেন চুল বড় হয়ে গেছে, ভাইয়ের কাছ থেকে আপনারা কাটিং করে নেবেন, করে দেন। হ্যাঁ, মানে দেখুন আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলো দোকান কিন্তু বন্ধ সব। এই যে এগুলো দোকান বন্ধ, খাবারের দোকানগুলো বন্ধ। খাবারের দোকান কিন্তু অনেক আছে এখানে, অনেক খাবারের দোকান পাবেন, সব দোকানই বন্ধ। দেখেন অনেক ধরনের জিনিস পাবেন আপনারা। কেমন লাগে ক্যাপটা? ভালো লাগে না? এখানে বেশ কিছু গিফট আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন। এখানেও গিফট আইটেম আছে দেখেন। এই যে এটা হচ্ছে খাবারের হোটেল। হোটেল কি বন্ধ আঙ্কেল? হ্যাঁ বন্ধ। এটা কি রোজার জন্য? ঈদের পর আবার খুলবে, তাই না? হচ্ছে 1 নম্বর গেট। তো এটা এরকম। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে আপনারা 1 নম্বর গেটে যখন আসবেন তখন আপনারা এখানে বাইক এখানে রাখতে পারবেন। যে বড় একটা গাছ আছে, এই গাছের নিচে এখানে খুব সুন্দর ছায়া, এখানে আপনারা বাইক রাখতে পারবেন। এটা হচ্ছে পার্কিং। আর এখানে বাইক রাখার জন্য আপনার কাছ থেকে 25 টাকা নেবে। আমার কাছ থেকে 25 টাকা নিয়েছে।
আপনি আসলে আপনার কাছ থেকে 25 টাকা নেবে। দেখুন এটা মেন জায়গা। এখন আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। তো আমি এখন ভিতরে প্রবেশ করলাম, এটা মেন প্রবেশ পথ এটাই। আমি এখন কোন দিক দিয়ে যাবো সেটাই তো বুঝতেছি না, মানে রাস্তা এখানে কয়েক দিকে, এদিকে একটা আছে, সামনে একটা, এই সাইডে একটা, যাবো কোন দিক দিয়ে? এখানে পাহাড়পুরের কিছু নির্দেশনাবলী দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিন। আর এখন যেই রাস্তার উপর দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে মানে এখন নতুন করে সংস্কার করা হয়েছে। আর মেইন যেটা প্রাচীন, যেটা সেই প্রাচীনটা কিন্তু আছে আরও সামনের দিকে। তো সামনের দিকে আমরা একটু যাব, সামনের দিকে গেলে আমরা দেখতে পারবো মেইন যে পাহাড়পুরের যেই বড় যেই পূজার যে মণ্ডপ না কি যেন বলো এটা, ওইটা দেখাবো। ভয়েস ওভারে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর এখানে দেখুন আমরা একটা কাজ করব, আমি একটা কাজ করি। এখান থেকে যেহেতু দুই সাইডে আমাদের যেতে হবে, আমরা এখন যাব এখান থেকে এই সাইড দিয়ে আমরা যাব, গিয়ে একদম ওই পর্যন্ত ঘুরে মাঝখান দিয়ে ঘুরে আমরা চলে আসবো, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। পাহাড়পুর বৌদ্ধ বিহার, যার আরেক নাম সম্পুর মহাবিহার, এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর মধ্যে একটি। এখানে দেখুন এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আর এখানে দোল খাওয়ার কিছু দোলনা আছে। এই দোলনাতে আপনারা চাইলে দোলনাতে এসে দোল খেতে পারবেন। দোলনাতে এভাবে বসবেন আর এরকম করে দোল খাবেন। দেখছেন আমি কিভাবে দোল খাচ্ছি? ওরে বাবারে, পড়ে গেছি। আরে পড়ে যাই কি খুশি আমি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন আমি এদিকে যাবো। আর এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এই যে এখানে দেখুন, চাইলে এই রেস্টুরেন্টে বসে আপনারা খেতে পারেন। আর এই যে এখান থেকে দেখুন ভিউটা অসাধারণ, অনেক সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে। এই যে এইগুলো আপনার কাঠ দিয়ে তৈরি করা এরকম কিছু ছাউনি পাবেন বসার জন্য। যারা এখানে হাঁটবে, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন এখানে এসে আপনারা একটু দম নিতে পারবেন। আর এখানে খুব সুন্দর বাতাস পাচ্ছি, এখানে হালকা বাতাস, মানে এটার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। আর এখান থেকে দেখুন এই যে এই ভিউটা দেখে কত সুন্দর, অনেক বড় এরিয়া এটা। আজকে রোজা রমজানের দিন তো, যার কারণে তেমন কোনো লোকজন এখানে দেখতে পাচ্ছি না। রোজার দিনের যদি রোজার দিন না হতো, আপনার এখানে আসলে মানে পা দেওয়ার মতো কোনো জায়গা নাই, এত লোকজন থাকে। আর যাদের পানি দরকার, এই যে এখানে দেখুন টিউবওয়েল আছে, যারা চাপ কল দিয়ে পানি পান করতে চান তারা এখান থেকে টিউবওয়েল দিয়ে পানি নিয়ে পানি পান করতে পারবেন। আমার যেটা মনে হয় যে এখানে আমি যেটা দিয়ে হাঁটতেছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এটা নতুন করে সংস্কার করা হয়েছে। মানে এই এরিয়াটা হয়তো এরকম ফাঁকা ছিল, পরে এই পর্যটকদের চলাফেরা করার সুবিধার্থে এই রাস্তাটা এরকম করে দিয়েছে। অনেকে হয়তো বাইক নিয়ে আসে, যে এখানে দেখুন বাইক নিয়ে হয়তো উপরে ওঠে। সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর, কোনো লোকজন নেই। মাঝে মধ্যে মনে হচ্ছে এই গোটা পাহাড়পুরটা মনে হয় আমার নিজের, একদম বাতাস, মুক্ত বাতাস, আবহাওয়াটা অনেক সুন্দর। আর এই যে এখান থেকে এই যে এখানে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এই প্রাচীর, আর ওই যে ওইখানে ওই মাথায় ওইটা হচ্ছে সেই পাহাড়পুরের যে বড় পাহাড়, সেই পাহাড়টা ওইটা। আমি ধরুন ব্লগিং করার জন্য আমি বের হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এখানে যারা আসে তারা মনটাকে ভালো করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে আসে। আবার যারা জিএবিএফ আছে তারা কেন আসে বুঝতেই পারতেছেন। তবে অসাধারণ, মানে এখানে আসলে আপনার এত ভালো লাগবে আপনি কল্পনা করতে পারবেন। আর এই যে এখন আমি চলে আসছি এই পাহাড়পুরের যে প্রাচীরটা যেটা বলে, সেই প্রাচীরটা কিন্তু এই যে এটা দেখুন, এইটা কিন্তু প্রাচীর। এগুলো কিন্তু অনেক আগের ইট, এগুলো এই বড় বড় যে ইটগুলো আছে এই চুন সুরকি দিয়ে, ওই যে রাজবাড়ি যেগুলো, মানে রাজবাড়ি যেভাবে তৈরি করা আছে, ঠিক রাজবাড়ি যেগুলো ইট দিয়ে তৈরি করা চুন সুরকি, সেইগুলো দিয়ে। এই যে এইগুলো কিছু পাথর দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পাথর, কিন্তু এত বড় বড় পাথর এখানে কিভাবে আসলো সেটা আমি নিজেও জানি না। আর এখান থেকে একটা ভিউ দেখেন, এখান থেকে যদি আমি নিয়ে যাই ক্যামেরাটা, দেখুন এখান থেকে কত সুন্দর লাগবে, জাস্ট অসাধারণ।
খ্রিস্টীয় অষ্টম থেকে নবম দশকে পাল রাজবংশের রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠাতা করেন। পুরো বিহারটি একটি বিশাল আয়তক্ষেত্রের আকারে নির্মিত। এর মাঝখানে রয়েছে একটি বিশাল স্তূপ বা চূড়া, যা প্রাচীন বৌদ্ধ শিল্প ও স্থাপত্যের এক অনুপম নিদর্শন। চারপাশে ছিল মঠের কক্ষ, যেখানে সাধু এবং শিক্ষার্থীরা বাস করতেন এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন। এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটা একটা বিশাল একটা রাজপ্রাসাদ ছিল হয়তো বা কোনো একটা কিছু ছিল। এটার একটা ইতিহাস এখানে। তার আগে এখানে কিছু নিয়মকানুন আছে, বুঝতে পেরেছি। মানে ড্রোন উড়ানো যাবে না এখানে। মেন ব্যাপার হচ্ছে ড্রোন। আপনি এখানে কোনোভাবে ড্রোন উড়াতে পারবেন না। মানে বেশ কিছু জায়গায় আমি দেখলাম ড্রোন ওড়ানোটা একদম নিষিদ্ধ করে দিয়ে রেখেছে এখানে। এগুলো কত ফিনিশিং, এগুলো দেখেন, এগুলো কত ফিনিশিং দেখছেন। এগুলো কি সুন্দর করে ফিনিশিং করা ইট। আর এই ইটগুলো কিন্তু 2 ইঞ্চির মতো এরকম হবে, 2 ইঞ্চির মতো ইটগুলো দেখুন এগুলো। এখন আমি উপরে উঠলাম, এই যে এইরকম এই দিক দিয়ে এভাবে উঠবেন। কত সুন্দর একটা জায়গা দেখুন। মনটা একদম জুড়িয়ে গেল। আচ্ছা, আমি একটা জিনিস মানে বুঝলাম না, এখানে এই যে ছোট ছোট কিছু ঘর দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে এই লাইন দিয়ে ধরে একবারে ওই শেষ মাথা পর্যন্ত, ওইখান থেকে শুরু করে ওই সাইড পর্যন্ত এটা একবারে ছোট ছোট ঘর। এই ঘরগুলো আসলে এইগুলো কেন ছিল আমি নিজেও জানি না আসলে। আমরা ওইদিকে যাই। মানে এখানে যেই ঘরগুলো, এই যে দেখুন, এটা কিন্তু ঘরের একটা কি প্রাচীর দেওয়া আছে। এটা আগেকার একটা ঘর ছিল। এটা মনে হয় দরজা ছিল, দরজা দিয়ে এটা একটা রুম ছিল মনে হয়। এটা এই যে এই পর্যন্ত এটা একটা রুম ছিল দেখুন। মানে এইরকম রুম এই একটা ধরেন, এই যে এই পাশে একটা, এরকম করে যত দূর পর্যন্ত এই পাহাড়পুরের এই সাইডটা, এই বাউন্ডারিটা গিয়েছে, এত দূর পর্যন্ত কিন্তু এই রুমগুলো আছে। আর এইদিকে দেখুন, ওই যে সবুজ কালার সীমানা দেখা যাচ্ছে, ওই সীমানা পর্যন্ত কিন্তু এই পাহাড়পুরের এরিয়া। এই যে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এই রাস্তাটা দিয়ে হয়তো কোনো রাজা, প্রজা, সেনাপতি এরকম করে হয়তো এইদিকে যেত, খামোশ এইরকম করে হয়তো যেত এইগুলোতে। সেগুলো দেখুন একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এইগুলোতে। এখানে পূজা হয়তো করতো, এটা গোটাটা জুড়েই হয়তো পূজার একটা মণ্ডপ হয়তো ছিল। এই যে এখানে দেখুন, এখানে যে কি করতো, এখানে মনে হয় সম্ভবত পূজা করতো এই জায়গাটায়। তাছাড়া এখানে তো এত বড় হওয়ার কথা না, হয়তো পূজা করতো, অথবা এখানে হয়তো মানুষকে এখানে শুয়ে রাখতো, এই জায়গাটাতে শুয়ে রাখতো। কিন্তু একটা জিনিস রহস্য থেকেই যায়, যদি এখানে শুয়ে রাখে তাহলে এই যে মাঝখানে এটা কেন, এটা কি আসলে, এই জিনিসটা কি, এটা কি আসলে পূজা করতো? এটা আসলে আমার জানার বাহিরে এই জিনিসটা কি আসলে। আর এরকম ঘরের মধ্যে এরকম কেন থাকবে, এটা কেন থাকবে এরকম? কিন্তু কয়টা ঘর পর, 2-3টা ঘর পর এইরকম করে একটা করে আপনার কি বলে এটা, এই ইট দিয়ে এই জিনিসটা তৈরি করা। আচ্ছা, এটা সবেমাত্র এই পাহাড়পুরের যেই বাউন্ডারিটা আছে, সেই বাউন্ডারির এখানে কিন্তু আমি আসছি এরপরে যাব একদম নিচে, ওই যে ওইখানে যাব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে একদম উপরে যে উঁচু যে ইয়াটা, ওইখানে যাব। কিন্তু ওর উপরে ওঠা যাবে না, এখানে উপরে ওঠার কোনো পারমিশন নাই, উপরে উঠতে দিবে না। কারণ এর আগে ওইখানে অনেকেই উঠতে নিয়ে মানে মারা গেছে। দেখুন এখান থেকে কত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাধারণ, একদম অসাধারণ। আর এই যে একটু আগে যে আপনাদেরকে বললাম, দেখুন এই যে এটা আসলে কি, আসলে এটা কি আমার মাথায় মানে খেলতেছে না, এটা আসলে কি, এটা কি হতে পারে, এই জায়গাটায় কি হতে পারে কি? 1985 সালে ইউনেস্কো এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আজও দেশের ভেতর ও বাইরে থেকে হাজারো দর্শনার্থী এই ঐতিহাসিক স্থান পরিদর্শনে আসেন। মানে এখানকার ব্যাপারটা মানে এরকম হয়তো হতে পারে যে রাজারা ধরুন এখানে আসলে মূলত হচ্ছে মানে পূজা করতে, এখানে বিভিন্ন বৌদ্ধরা আসতো, এখানে অনেক দূর থেকে ধর্মীয় যেই মানুষগুলো আছে তারা এখানে আসতো। তো আমরা যেরকম যে স্টেডিয়ামে ধরুন মাঠের ভেতরে খেলোয়াড়রা খেলে, আর স্টেডিয়ামের উপরে কিন্তু দর্শকরা বসে থাকে, তো এখানে হয়তো এরকম কোনো কিছু হয়তো হতে পারে। আর এখান থেকে হয়তো ভেতরে কোনো একটা
কোনো একটা কিছু হয়তো এখানে হয়, এবং সেইগুলো উপর থেকে মানুষজন হয়তো এগুলোতে দাঁড়িয়ে হয়তো সেই ধর্মীয় উপাসনা কিভাবে করে সেই জিনিসগুলো হয়তো তারা দেখে। আর এই যে এখানে দেখুন, এই প্রত্যেকটা ঘরে কয়েকটা ঘর পর পর, এখানে কয়েকটা ঘর পর পর এরকম করে পাথর দেওয়া আছে। এই পাথরগুলোর আসলে রহস্যগুলো কি আমি নিজেও জানি না। আর এই যে রুমগুলো যেগুলো আছে, এই রুমগুলো কিন্তু একদম মাটির নিচে চলে গেছে। ওই যে অনেকেই আছে না যে অ্যাসাসিন ক্রিড, তারপর আপনার টম রাইডার, এই টাইপের যারা গেমস খেলেন বা মুভি যারা দেখেছেন, তারা কিন্তু এই জিনিসটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এখানে কি আসলে হয়েছিল কি এখানে। আর এই যে এখানে দেখুন, এই যে এখানে আসলে কি, এই যে একটা ড্রেনের মতো করে এখানে কিন্তু দেওয়া আছে। দেখেন এই যে ড্রেন, এই যে ড্রেন দেখেন, এটা কিন্তু ড্রেনের মতো করে দেওয়া আছে। এই ড্রেন দিয়ে এই পানি এসে এই যে এই দিক দিয়ে দেখেন এটা কি, আমি একটু নিচে নামি, নিচে নামলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি নামলাম, দেখেন এটা কি, মানে ওই ড্রেনটা দিয়ে কিন্তু এই যে এই দিক দিয়ে নিচে এসে পড়ে। কিন্তু এটা নিচে এসে কি পড়ে, মানে এখানে কি কোনো দুধ দেয় না কি দেয়? এই যে এখানে দেখুন চোখের মতো একটা ইয়ে দেওয়া আছে, এই যে এখানে চোখ, এই যে এগুলো কি, এই নকশাগুলো দেখুন, খেয়াল করে দেখুন এগুলো কি আসলে, এগুলো কি পাথর দিয়ে তৈরি করা, খোদাই করে করে কি এগুলো তৈরি করা হয়েছে কিনা আমি নিজেও জানি না, এগুলো কি দিয়ে তৈরি করা এগুলো। তো মোটামুটি আসলে এইরকমই দেখলাম। আর এখন আমরা ডাইরেক্ট চলে যাব, এই যে এইটার কাছাকাছি কিন্তু চলে আসছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এইদিকেও সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো কিন্তু প্রাচীন সিঁড়ি। এটার ইটগুলো আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন, এই সিঁড়িগুলো দেখুন, এই যে প্রাচীন, দেখুন এগুলো দেখেন, একটা মানুষ নাই এখানে, শুধু আমি একা। এটা কি একটা জায়গা, কত সুন্দর একটা পরিবেশ লাগতেছে এখানে দেখুন, মানে কোথায় আসছি আমি দেখেন। আর এখান থেকে কিন্তু একটা আলাদা একটা ভয়ঙ্কর লাগতেছে, খেয়াল করে দেখুন এখান থেকে কেমন লাগতেছে। হ্যাঁ, যাদের কাছে ভালো লাগতেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে এটা কীরকম লাগতেছে। এই যে এর ভেতরে যে আসলে কি আছে এটা কিন্তু কেউ এখন পর্যন্ত দেখে নাই, বা কোনো বৈজ্ঞানিক গবেষণা করে কিন্তু এটা মানে বের করে নাই, মানে বের করার হয়তো কোনো চেষ্টাই করে নাই, অথবা যদি কোনো কিছু থেকেও থাকে সেটা কিন্তু পাবলিকলি প্রকাশ আসলে করে নাই। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা পরিবেশে এখানে আসছি। এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। তো এই বৌদ্ধ বিহারটা এখন আপনাদেরকে দেখাই, দেখুন। পাহাড়পুরে এসে আমার মনে হচ্ছে যেন হাজার বছরের পুরনো কোনো গল্পের মধ্যে আমি হারিয়ে গিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটার নামেই নামকরণ করা হয়েছে বৌদ্ধ বিহার। আসলে উপরে ওই যে উপরে কি আছে সেগুলো হয়তো ভিডিও করা যাবে না, নিচ থেকে ভিডিও করছি এখানে। এই যে এখানে আসলে কি, এই যে দেখুন এর ভিতর দিয়ে আসলে কি বের হয়, এগুলো তো রহস্যময় একটা ব্যাপার এগুলো। এই যেগুলো দেখুন খোদাই করা আছে, এর ভিতরে কি সাপ আছে না পোকা আছে না কি। আর এখানে দেখুন এই যে এই ডিজাইনগুলো দেখুন, এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর, ডিজাইনগুলো দেখুন, এগুলো এইভাবে ডিজাইন তৈরি করে এখানে দেওয়া হয়েছে। আর সবচাইতে অবাক ব্যাপার যেটা, সেটি হচ্ছে এখানকার এই যে নিচে এবং তার উপরে কিছু কারুকাজ করা আছে। এই কারুকাজগুলো দেখুন, এই কারুকাজগুলো আসলে কি, এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে, আপনারা একটু দেখবেন। দেখেন এটা আবার কি ধরে আছে, এগুলো কি মানে নটি টাইপের কিছু জিনিসগুলো এখানে দিয়ে রেখেছে। এটা সাপ, তারপরে মাছ, হাতি, মানুষ, তারপরে এই কি সব এগুলো আছে দেখেন এগুলো। মানে এগুলো কি আসলে, এগুলো আসলে ইঙ্গিতটা কি বোঝাতে চাচ্ছে এটাই আমি বুঝতে পারতেছি না। এগুলো কিসের ইঙ্গিত, এগুলো কিসের? মেন ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় যে এটা অনেক প্রাচীন আমলের, কারণ আগের যুগে কিন্তু এই ছবি ছিল না বা আর্ট করার মতো কোনো কিছু কিন্তু ছিল না। তো তখন যারা যারা আছে, এই শিল্পরা তখন করতো কি, মানে পৃথিবীতে কি কি ধরনের জিনিস আছে, জীবজন্তু, মানুষ, পশু পাখি কি আছে, এই পশু পাখির যে আকৃতিটা আছে, এই আকৃতিগুলো ধরে রাখার জন্য, বোঝার জন্য এখানে এই টাইপের যেই এই শিল্পগুলো তৈরি করে রেখেছে, এই টাইপের নকশাগুলো তারা তৈরি করে রেখেছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে কি। আর এই যে কিছু দূর পর পর এই যে এগুলো আসলে কি, মানে কিসের ইঙ্গিত দেয় আমি নিজেও আসলে বুঝতেছি না। ওই যে ওই জায়গায় একটা ঘর দেখা যাচ্ছে, ওই যে এখানে। ভাইরে ভাই, মানে আমি এখানে ভিডিও করতেছি, আমাকে এসে বলতেছে কেন ভিডিও করতেছে, ভিডিও করার এখানে আসলে পারমিশন নাই নাকি?
তো তারপরও আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের জন্য যা করা লাগে আমি সেটা করবো। এই যে দেখুন সাপ, এগুলো মূর্তি আসলে তৈরি করে রাখছে কেন আমি এটাই আসলে বুঝি না। মানে আমি একটু আগে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বললাম, আমার কেন জানি মনে হচ্ছে এইটা ছাড়া অন্য কোনো মেজর কোনো কিছু নাই যে এখানে এই নকশাগুলো তৈরি করে রাখবে। কারণ এখানে দেখুন এই যে এই নকশাগুলো যে এখানে তৈরি করেছে, এই নকশাগুলো দেখুন এগুলো কি। আর এই যে প্রত্যেকটা সাইটে এই জিনিসটা আছেই, এটা আছে, কিন্তু এটার আসলে কারণটা কি আমি নিজেও আসলে জানি না। আর এই যে এখানে যে সংস্কারগুলো দেখতে পাচ্ছেন, ব্যারিকেডগুলো, এইগুলো কিন্তু মানে পরবর্তীতে এটা করা হয়েছে। আর এই যে এই বৌদ্ধ ইয়েতে ওঠার জন্য এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে বিশাল বড় মন্দির। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে এখানে হচ্ছে পূজা করতো, ওর উপরে হয়তো ট্রাকে ট্রাকে আপনার দুধ নিয়ে আসতো, দুধ নিয়ে এসে ওইখানে পূজা দিত, ধর্মীয় উপাসনা পালন করতো। এখানে দেখুন এই যে লেখা আছে, এখানে লেখা দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে মন্দির ছিল, উপরে ওঠা নিষেধ, এটা মন্দিরের উপরে ওঠা নিষেধ। কারণ ওর ভিতরে হয়তো আরও অন্য কোনো কিছু হয়তো থাকতে পারে, মানে এটা হয়তো এরকম একটা কিছু হয়তো হতে পারে যে ওর ভেতরে এই যে বিশাল বড় যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এর ভেতরে হয়তো বা, মানে আমি ধারণা করতেছি এটা, যে ওর ভেতরে হয়তো বা ওই দুধ, তারপরে কলা টলা হাবিজাবি যা যা আছে এগুলো সব কিছু নিয়ে হয়তো ওর ভিতরে ঢেলে দিত, ঢেলে দিয়ে ওইটা একদম ভরাট হয়ে যেত। ভরাট হওয়ার পরে কখন ভরাট হবে এটা বোঝার জন্য ওই যে ওই কিছু কিছু যে কানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে কি সুড়ঙ্গ, যেটা ওই সুড়ঙ্গগুলো দিয়ে হয়তো ওই দুধগুলো হয়তো বের হতো। যখন সুড়ঙ্গ দিয়ে দুধ বের হতো তখন হয়তো বুঝতো ওরা, মানে আগের মানুষ যারা পূজা করতো তারা হয়তো বুঝতো যে হ্যাঁ এটা একদম সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা ভরাট যদি ভরাট করলে এখানে অন্তত কয়েক হাজার টন দুধ এখানে ঢালতে হবে। তাহলে কি পরিমাণ দুধ এখানে মানে ঢেলেছে চিন্তা করে দেখেন, হ্যাঁ, যার কারণে এরকম এত বড়, এটা কিন্তু বিশাল বড় হয় এই চক্করটা। এটা সম্পূর্ণ আপনার যদি রাউন্ড দেন, রাউন্ড দেওয়ার জন্য আপনার 10 মিনিটের উপরে আপনার পার হয়ে চলে যাবে, এটা এত বড় একটা। আর এই যে এইগুলোতেই হয়তো পূজা টুজা করতে হয়, এই যে পাথরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোতেই হয়তো পূজা করতে, এগুলো বিভিন্ন ধরনের পাথরের নামটা হয়তো দেওয়া আছে। মানে একটা জিনিস আমি বুঝলাম যে ধরুন এখানে কিন্তু সবগুলো মানে যতগুলো এই পশু পাখি জীব জন্তু যা যা আছে সবার এখানে আকৃতি কিন্তু এখানে দেয়া আছে, সবারই আকৃতি দেয়া আছে। এরা সবাইকে এখানে হয়তো পূজা করতো, এটা হয়তো এই যে এখানে দেখুন এখানে সবাইকে হয়তো পূজা করতো, মানে সবাইকে দেব দেবতা এরকম হয়তো মানতো, এরকমই ছিল হয়তো। কিন্তু এখন আস্তে আস্তে এটা একদম বিলীন হয়ে গিয়েছে সময়ের সাথে, যুগের সাথে। যেই বসতিগুলো যারা ছিল সেই বসতিগুলো একদম ভ্যানিশ হয়ে গেছে। এই যে এগুলোতে দেখুন, আমি আজকে অনেক রিল্যাক্সে আমি এখানে ভিডিও করতে পারলাম। আর অন্যদিন আসলে কিন্তু এরকম মানে ভিডিও করা অসম্ভব ব্যাপার, কারণ এখানে প্রচুর আপনার পর্যটকরা আসে, আপনার পা রাখার মতো আপনার জায়গা পাবেন না। আমি জানি না, মাঝে মধ্যে মনে হয় যে এটার মানে যেই সময় এখানে এই মন্দিরটা চালু ছিল সেই সময়ে যদি একবার যদি টাইম ট্রাভেল করে যদি ঘুরে আসতে পারতাম যে আসলে এখানে কি হতো, এরকম মাঝে মধ্যে মনে হয়। এই যে এখানে দেখুন বিহারের ভিক্ষুক কক্ষ, এগুলো হচ্ছে কক্ষ, এই যে এখানে লিখে রেখেছে। ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আমি বললাম না, আপনারা একটু দেখে নেবেন এখানে কি লিখে রাখছে। বন্ধুরা আমি এখন যে এরিয়াতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিহারের ভিক্ষু কক্ষ। তো এই ভিক্ষু কক্ষর এখানে এই যে এখানে দেখুন এটাও মনে হয় কোনো একটা পূজা করতো এখানে এই জায়গাটাতে। এই রুমের মধ্যে কি যেন এখানে দেওয়া আছে এই জায়গাটা। তো এটা হচ্ছে পার্ক, এটা কিন্তু পরবর্তীতে এটা তৈরি করা হয়েছে, এটা একটা পার্কটা আপনাদেরকে দেখায়, সুন্দর পার্ক। খারাপ না। এখন বাইরে বের হচ্ছি। এই পার্কে আসলে দেখবেন এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা আছে, যেগুলোতে দেখেন। আপনাদের যদি বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক এমন অপূর্ব নিদর্শন ভালো লাগে তাহলে অবশ্যই পারপুরে ঘুরতে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রাচীন এই জায়গাগুলোতে ঘুরতে আসলে মনের ভেতরে একটা কীরকম একটা অনুভূতি তৈরি হয় যে আসলে আগের আমলে এখানে মানে কিভাবে কোন কোন নিয়ম কানুনে এখানে চলতো, বা কিভাবে মানুষ চলাফেরা করতো, পোশাক আশাক পরতো। আমরা এই যে শার্ট প্যান্ট বা আমাদের এখনকার যে কালচারগুলো আছে এইটা কিন্তু এই জেনারেশনগুলো কিন্তু তৈরি হয়েছে রিসেন্ট, ধরুন আপনার 30-35 বছর বা 40 বছর আগে।
কিন্তু এইগুলো দেখুন শত শত বছর আগের তৈরি করা। এখানে মানুষজন কি টাইপের কাপড় পরতো, কিরকম ভাবে তারা জীবনযাপন করত, তারা কিভাবে এখানে পূজা করত, বা কোথায় কোথায় থেকে আসতো। এখানে নাকি বৌদ্ধরা আসতো বিভিন্ন জায়গা থেকে, হিন্দু বৌদ্ধ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসতো, এরকমই মানে শোনা গেল কিছু মানুষের কাছ থেকে, মানে যেটা শুনতে পেলাম। আর এখন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে একটা পার্ক। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পার্ক। এই পার্কটাও সুন্দর, এটা কৃত্রিমভাবে তৈরি করা আছে। আর বৌদ্ধ বিহার যেটা, ওইটা আপনার আগের যুগে মানে প্রাচীন আমলের ওইটা। বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।